মা, তুমি কি 10 কোটি টাকার হীরার গহনা কিনতে চাও, নাকি তুমি 5 কোটি টাকার গাড়ি চাও? কি চাও বলো? আজকে তোমার জন্মদিন, তাই আমি তোমাকে সব দেব। 1 বছর আগেও আমাদের কাছে এত টাকা ছিল না বলে আমরা নিজেদের মনের ইচ্ছেগুলো পূরণ করতে পারতাম না, কিন্তু এখন আর সেটা হবে না মা। এখন আমরা বড়লোক হয়ে গেছি। না রে, আমার কাছে অনেক হীরার গহনা আছে, তার সাথে আমরা এখন 5টা বাড়ির মালকিন, তাই আমার এসব কিছুই চাই না। তুই বরঞ্চ আমাকে লন্ডনে ঘুরতে নিয়ে চল, তাহলেই আমি খুশি হব। আচ্ছা ঠিক আছে, আমি এখনই লন্ডনে ঘুরতে যাওয়ার জন্য আমাদের প্রাইভেট প্লেন বুক করে নিচ্ছি। আর সেই প্লেনে কিন্তু কেউ থাকবে না, আমি আর তুমি শুধুমাত্র দুজনে লন্ডনে ঘুরতে যাব। কাবেরীর কথা শুনে তার মা সীমা দেবী খুবই খুশি হয়। আর কিছুক্ষণের মধ্যেই কাবেরী তার মায়ের জন্য একটা প্রাইভেট প্লেন বুক করে নেয়, আর সেই প্লেনে করে তারা লন্ডনে ঘুরতে যায়। আর এমন সময় তাদের দুজনের 1 বছর আগের কথা মনে পড়ে। সেই সময় তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। মা, একটা সময় আমরা খুব কষ্ট পেয়েছি বলো, আর আমরা যখন গরিব ছিলাম তখন অনেকেই কিন্তু আমাদেরকে অপমান করেছে, তবে আমাদের এরকম বড়লোক হয়ে যাওয়া তাদের মুখে কিন্তু উচিত জবাব দিয়েছে। 1 বছর আগে কাবেরী এবং তার মা ভীষণ পরিমাণে গরিব ছিল, কিন্তু তাদের ইচ্ছে ছিল তারা অনেক বড়লোক হবে, আর তাদের কাছে টাকা পয়সা, ঘরবাড়ি, গহনাগাটি ইত্যাদি থাকবে। তাদের খাওয়া দাওয়ারও কোনো অভাব থাকবে না, কিংবা নিজেদের ইচ্ছা মতো শপিং করতে পারবে। কিন্তু তারা কিভাবে নিজেদের ইচ্ছা পূরণ করবে বুঝে উঠতে পারে না। একদিন, কাবেরী, আমি চাই তুই অনেক পড়াশোনা করে একটা ভালো চাকরি বাকরি কর, আর তারপর মাস গেলে লক্ষ লক্ষ টাকা রোজগার কর, তাহলে আমাদেরকে আর এরকম গরিব হয়ে থাকতে হবে না। এখন আর কেউ এত বেশি বেশি পড়াশোনা করে কিংবা 10টা 5টা ডিউটি করে বড়লোক হতে পারে না মা। বড়লোক হওয়ার জন্য বুদ্ধির দরকার, যার কাছে যত বুদ্ধি আছে তার কাছে এখন তত বেশি টাকা। মেয়ের কথা শুনে সীমা দেবী ভীষণই অবাক হয়, কারণ এরকম বুদ্ধি দিয়ে বড়লোক হওয়ার কথা সে ভাবতে পারে না। মা, আমি যেহেতু অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করেছি, তাই আমার বাবার ব্যবসা সম্বন্ধে কিন্তু ভালোই জ্ঞান আছে। আর এখনকার দিনে শহরে খাবারের ব্যবসার কিন্তু খুব প্রচলন হয়েছে, তাই আমি ভেবেছি কিছু টাকা ধার নিয়ে খাবারের ব্যবসা শুরু করব, তাহলে আমরা তাড়াতাড়ি বড়লোক হতে পারবো। সে না হয় বুঝলাম, কিন্তু ব্যবসা শুরু করার জন্য প্রথমে পুঁজি দরকার, আর সেই পুঁজি তুই কোথা থেকে পাবি? খাবারের ব্যবসা শুরু করার জন্য তোকে কে টাকা দেবে? কেন, আমার মামা দেবে। মামারও তো আগে আমাদের মতো গরিবের দুর্দশা ছিল, কিন্তু হঠাৎ করে মামা 1 বছরের মধ্যে বড়লোক হয়ে গেছে, আর শহরে মামা একটা বড় ব্যবসা খুলেছে। তাই আমি যদি মামার কাছ থেকে কিছু টাকা ধার চাই, মামা আমাকে নিশ্চয়ই টাকা দেবে। কথাটা তুই খারাপ বলিসনি, আর আমার ভাইয়ের মনটাও কিন্তু খুব ভালো। আমার ভাই আর ভাইয়ের বউ তো বলেছে যখনই আমাদের কোনো দরকার পড়বে তখনই ওদের কাছে যেতে, তাই চল আমরা বরং ওদের কাছে গিয়ে সাহায্য চাই। এই ভেবে মা এবং মেয়ে দুজনে ব্যবসা শুরু করবে বলে নীলেশ বাবুর কাছে চলে যায়। নীলেশ বাবু এখন শহরের একজন নামকরা বড়লোক, সেই শহর জুড়ে ডায়মন্ডের ব্যবসা করে। কিন্তু নীলেশ বাবু তার বোন এবং বোনের মেয়েকে দেখে খুবই অবাক হয়, আর সে ভালো করে বুঝতে পারে যে তারা দুজনে নিশ্চয়ই তার কাছ থেকে টাকা ধার চাইতে এসেছে। কি ব্যাপার, তোরা দুজনে এখানে কি করছিস? নীলেশ বাবু এরকম প্রশ্ন করলে কাবেরী এবং তার মা টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করার কথা বলে। এমন সময় নীলেশ বাবু অবাক হয়ে হাসতে শুরু করে, আর ঠিক তখনই নীলেশ বাবুর বউ মৌতুলি দেবী বলে, তোমরা দুজন গরিব মা মেয়ে ব্যবসা করবে, আর সেই টাকা আমার বর দেবে কেন? সত্যি সীমাদি, তুমি পারো বটে। আমরা যেই দুটো টাকার মুখ দেখেছি অমনি তুমি হাত পাততে চলে এলে। না মানে ভাই, তুমি তো বলেছিলে যদি আমাদের কিছু দরকার হয় তাহলে তোমার কাছে আসতে, আর তোমাদের তো এখন টাকা পয়সার কোনো অভাব নেই, তাই আমাদের যদি 50,000 টাকা ধার দাও তাহলে খুব সুবিধা হয় আর কি। আর মামি, বিশ্বাস করো, আমরা ব্যবসা শুরু করে যেই লাভ করতে শুরু করব আর বড়লোক হব, তখনই তোমাদেরকে 50,000 টাকা ফিরিয়ে দেব, আর সেই টাকার সুদ দেব। এই চুপ কর, 2 বেলা তোদের কপালে খাবার জোটে কিনা সন্দেহ, আবার তোদের এত বড় বড় কথা। তোরা নাকি ব্যবসা করে বড়লোক হবি, এসব ফালতু খেয়ালি পোলাও তৈরি করে কোনো লাভ নেই। যা, বেরিয়ে যা এখান থেকে। হ্যাঁ দিদি, আমি ভেবেছিলাম তোর যদি কখনো 200-500 টাকা দরকার হয় কিংবা পুরানো জামা কাপড় দরকার হলে কিন্তু আমার কাছে আসবি। তাছাড়া আমাদের বাড়িতে আজকে ভালো ভালো রান্নাও হয়েছে, তোরা চাইলে খেয়ে যেতে পারিস। তোরা তো আবার খেতে পাস না, তাই না? এভাবে নীলেশ বাবু এবং তার স্ত্রী দুজনে মিলে কাবেরী এবং তার মাকে ভীষণই অপমান করে। আর এমন সময় অপমানিত হয়ে তারা দুজনে যখন সেখান থেকে বেরিয়ে যাবে, তখনই নীলেশ বাবু বলে,
এই যে ভালো কথা মনে পড়েছে, শোন, তোদের যখন এতই টাকার দরকার তাহলে তোরা কিছুদিনের জন্য আমাদের বাড়িতে থাক। তোরা আমাদের বাড়ির দেখাশোনা করবি আর বাড়ির কাজবাজ সব করবি। একদম ঠিক কথাই বলেছো। আমি এই ব্যাপারটাই ভাবছিলাম, আমি আর তুমি যেহেতু লন্ডনে যাব, তাই এই দুটো চাকরকে তুমি বাড়িতে রাখতে পারো। অন্যান্য চাকরদের তাহলে ছুটি দিয়ে দেব। আর আমাদের গহনাগাটি টাকা পয়সা সব লকারে রাখা আছে, তাই ওরা কিছু চুরি করতেও পারবে না। আর বাইরের চাকরদের যদি বাড়িঘর দেখাশোনার দায়িত্ব দিই, তাহলে ওরা বাড়ির জিনিসপত্র চুরি করে নিতে পারে। আর তোরা যদি কিছুদিনের জন্য আমাদের বাড়িতে থাকিস তাহলে আমি তোদের 15,000 টাকা দেবো, আর ওই টাকা দিয়ে তোরা ব্যবসাও শুরু করতে পারিস। 15,000 টাকার কথা শুনে তারা মা মেয়ে দুজনেই নীলেশ বাবুর বাড়ি পাহারা দেওয়ার দায়িত্ব নিয়ে নেয়, কারণ তাদের কাছে এখন 15,000 টাকাটাও অনেক। তাই দু একদিনের মধ্যেই নীলেশ বাবু এবং তার স্ত্রী লন্ডনে ঘুরতে চলে গেলে কাবেরী এবং তার মেয়ে দুজনে মিলে সেই গোটা বাড়ির কাজ করতে শুরু করে। বাড়িঘর মোছা থেকে শুরু করে বাড়ির অন্যান্য সমস্ত কাজকর্ম তারা করতে থাকে। আর সমস্ত কাজকর্ম করার পর তারা যখন রান্নাঘরে নিজেদের জন্য রান্নাবান্না করতে যায়, তখন কি ব্যাপার মা, এত বড়লোক বাড়িতে তো খাবার খাওয়ার মতো কিছুই নেই, আমরা কি খাবো বলো তো? আমার ভীষণ খিদে পেয়ে গেছে, সারাদিন কাজ করে করে খিদের জ্বালাটা যেন আরো বেশি মনে হচ্ছে। আমারও তো খিদে পেয়েছে, আর দেখ আমরা যদি ভালো মন্দ রান্না করে খাই, সেই কারণে আমার ভাইয়ের বউ সব শোকেসে তালা দিয়ে গেছে। আমার মনে হয় বাইরে থেকেই কিছু কিনে নিয়ে এসে খেতে হবে। এই বলে তারা মা মেয়ে দুজনে বাজারে চলে যায় আর অল্প টাকা দিয়ে আলু এবং চাল কিনে নিয়ে এসে তারা আলু সিদ্ধ ভাত রান্না করে খায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন নীলেশ বাবু এবং তার স্ত্রী লন্ডন থেকে বাড়িতে ফিরে আসে। বলছি ভাই, এবার আমাদের টাকাটা দিয়ে দে, আমরা এবার যাই, কারণ আমরা গরিব কুড়ে ঘরে থাকলেও অনেকদিন সেখানে যাইনি, তাই এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। কিসের টাকা দিদি? ও হ্যাঁ, মনে পড়েছে। বাবা, নিজের ভাইয়ের বউয়ের বাড়ি দেখাশোনা করছিস আর এখন আবার টাকা নিবি? কিন্তু এখন তো আমি টাকা দিতে পারবো না। তুমি কি কথা বলছো মামা? এই যে তুমি বললে তুমি ফিরে এসে আমাদেরকে 15,000 টাকা দিয়ে দেবে, আর আমাদের কুড়ে ঘরের ভাড়া বাকি আছে, তুমি টাকা না দিলে আমরা বাড়ির ভাড়া কিভাবে দেব? এই কদিন যেভাবে ঘটি বাটি বিক্রি করে ভাড়া দিতিস সেভাবেই দিবি। এমনিতেও লন্ডন ঘুরে আমাদের অনেক খরচা হয়ে গেছে, তাই এখন কোনো টাকা দিতে পারবো না। যা বেড়ে ওখান থেকে। আর তোমরা এতদিন আমাদের বাড়ির ইলেকট্রিসিটি পুড়িয়ে থেকেছো, সেখানেই সব টাকা উসুল হয়ে গেছে। এই কথা বলে দুজনে কাবেরী এবং তার মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর কাবেরী এবং তার মা কাঁদতে কাঁদতে নিজেদের কুড়ে ঘরে ফিরে যায়। কিন্তু এমন সময় তারা দুজনে একেবারে জেদ ধরে বসে, তারা যে করেই হোক কিছুদিনের মধ্যে বড়লোক হবে। তাই তারা দুজনে বিভিন্ন জায়গায় কাজ খুঁজতে শুরু করে দেয়। কিন্তু তারা এতটাই গরিব যে কোনো জায়গায় কাজ করেও তারা সেই মতো টাকা রোজগার করতে পারে না। আর একদিন যখন কাবেরী টিউশন পড়িয়ে বাড়ির দিকে ফিরছে, এমন সময় আজকে ট্রেনে করে বাড়ি ফিরতে হবে, অনেক রাত হয়ে গেল, কি জানি মা একা একা কি করছে। এই ভাবতে ভাবতে কাবেরী যখন ট্রেন থেকে নেমে আসে, তখন সে তার মামাকে দেখে একেবারে অবাক হয়ে যায়। কারণ নীলেশ বাবু একটা লটারির দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বেশি বেশি টাকার লটারি কিনতে ব্যস্ত থাকে। আর এমন সময় কাবেরী তার মামাকে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। এ কি, মামা আবার কবে থেকে লটারি কাটা শুরু করলো? মামার কাছে তো এমনিতেই কোটি কোটি টাকা আছে, তাহলে মামা লটারি কাটছে কেন? এমন সময় নীলেশ বাবু সেই দোকান থেকে বেশি বেশি পরিমাণে লটারি কেটে বাড়িতে ফিরে যায়। তাই তখনই কাবেরী সেই লটারির দোকানে গিয়ে বলে, আচ্ছা দাদা, কিছুক্ষণ আগে একটা লোক আপনার কাছ থেকে লটারি কেটে নিয়ে গেল না? ওই লোকটা তো শহরের সব থেকে বড় লোক, তাহলে উনি আবার লটারি কাটছেন কিসের জন্য? ওনার কি কোনো অসুবিধা হয়েছে? না না, অসুবিধা হবে কেন? আর আপনি যে বললেন উনি শহরের সবচেয়ে বড় লোক, উনি তো আমাদের দোকান থেকে লটারি কেটেই তো বড় লোক হয়েছেন। আর তার আগে ওই লোকটা তো অনেক গরিব ছিল, উনি বেশ কিছুদিন ধরেই আমাদের দোকান থেকে লটারি কেটে নিয়ে যান। আর একদিন হঠাৎ করে 10 কোটি টাকা লটারি লেগে যায়, তারপরেই উনি এত বড় লোক হয়েছেন। 10 কোটি টাকা লটারি? তাহলে তো বিশাল ব্যাপার। আমি এখন বুঝতে পারছি যে মামা কিভাবে 1 বছরের মধ্যেই বড় লোক হয়ে গেল। কিন্তু এরকম লটারি কাটার স্বভাব তো ভালো নয়। যদি ভালো না হতো তাহলে আমাদের দোকান গভর্নমেন্ট রেজিস্টার কেন হতো? এখন বেশিরভাগ লটারি দোকান গভর্নমেন্ট রেজিস্টার, বুঝেছেন? তাই এটা মোটেই খারাপ জিনিস নয়। এমন কথা শুনে কাবেরী একেবারে চুপ করে থাকে, আর সে বুঝতে পারে না সে কি করবে। এমন সময় কাবেরী বাড়িতে গিয়ে তার মাকে ব্যাপারটা বলে। আর সীমা দেবীও মেয়ের কথা শুনে খুবই অবাক হয়, কারণ এতদিন ধরে নীলেশ বাবু সবাইকে রটিয়ে এসেছে যে সে নাকি ব্যবসা করে শুধুমাত্র বড়লোক হতে পেরেছে। কিন্তু এখন সীমা দেবী এবং তার মেয়ে আসল সত্যিটা ধরে ফেলে। মা, এবার থেকে আমিও প্রত্যেকদিন লটারি কাটবো, আর আমি জানি আমারও কপালে লটারি ঠিক লেগে যাবে, তখন আমরা মামার মতো বড়লোক হয়ে যাব।
এই বলে কাবেরী এবার প্রত্যেকদিন স্টেশন থেকে লটারি কাটতে শুরু করে, কিন্তু তার কপালে একটাও লটারি বাঁধে না। এভাবেই দেখতে দেখতে প্রায় 6 মাস কাটে, কিন্তু কাবেরীর পকেট থেকে অনেক টাকা খরচা হয়ে যায়, তবুও সে লটারি থেকে কোনো টাকা পায় না। আর হঠাৎ করে একদিন কাবেরী একটা 50 কোটি টাকার লটারি জিতে ফেলে, আর যা দেখে শোভন খুবই অবাক হয়। এ কি, ওই মেয়েটা 50 কোটি টাকার লটারি জিতে নিল? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। ওই গরিব ছেঁড়া ফাটা জামা পরা মেয়েটা 50 কোটি টাকার মালিক হয়ে যাবে? না না, এটা হতে পারে না। এই ভেবে শোভন সেই 50 কোটি টাকা ঝেপে নেওয়ার চেষ্টা করে। আর কিছুক্ষণের মধ্যেই কাবেরী যখন তার লটারির রেজাল্ট জানতে আসে, দাদা আমি আমার লটারির নাম্বারটা বলছি, তুমি একটু রেজাল্টটা মিলিয়ে দাও তো, এই কদিনে তো কোনো টাকাই পাইনি, যদি আজকে কিছু টাকা পেয়ে যায়। এই বলে কাবেরী সেই লটারির টিকিটটা শোভনের হাতে দিয়ে দেয়, আর সেই সুযোগে শোভন একেবারে ডাহা মিথ্যা কথা বলতে শুরু করে। না না, এত সহজে লটারির নাম্বার মিলে যায় নাকি? তুই আজকে কিছুই পাসনি, যা এখান থেকে চলে যা। আর টিকিটটা আমি রেখে দিচ্ছি, বেকার বেকার তোকে টিকিট দিয়ে লাভ নেই। তুই আমার দোকান থেকে লটারি কিনতে আসবি না বলে দিলাম। এই বলে শোভন কাবেরীকে নিজের দোকান থেকে তাড়িয়ে দেয়। আর কাবেরী যখন বাড়িতে ফিরে যায়, তখন তার এক বন্ধু প্রীতম তাকে ফোন করে, কারণ কাবেরী আগে থেকেই তার লটারির নাম্বার প্রীতমকে দিয়ে রাখে। কাবেরী, তুই 50 কোটি টাকার লটারি জিতে গেছিস, আমি তো বিশ্বাসই করতে পারছি না। কনগ্রাচুলেশন, তুই এখনই টিকিটটা নিয়ে লটারির দোকানে যা, আর একটা গভর্নমেন্ট রেজিস্টার্ড অফিস থেকে নিজের টাকাটা নিয়ে আয়। প্রীতম এই কথা বললে কাবেরী একেবারে অবাক হয়ে যায়, তাই সে দেরি না করে আগে পুলিশ স্টেশনে যায় আর পুলিশকে সব ঘটনা জানিয়ে দেয়। তাই পুলিশ তখনই বদমাইশ শোভনকে একেবারে হাতে নাতে ধরে আর তার কাছ থেকে কাবেরীর লটারির টিকিট উদ্ধার করে। আর সেদিনই কাবেরী এবং তার মা নিজেদের 50 কোটি টাকা নিয়ে আসে, আর তারা এভাবেই বড়লোক হয়ে ওঠে। বড়লোক হওয়ার পর তারা নিজেদের ব্যবসা শুরু করে। সেদিনের পর থেকে তাদেরকে আর কখনো পেছনে ফিরে তাকাতে হয় না। অন্যদিকে তাদের উন্নতি দেখে নীলেশবাবু এবং তার স্ত্রী একেবারে জ্বলে পুড়ে মরে, আর কাবেরী এবং তার মা দুজনে হাসি খুশি জীবন কাটাতে থাকে। পিয়ালি তার স্বামী, শাশুড়ি মা এবং একমাত্র ননদের সঙ্গে একটি গ্রামে থাকে। পিয়ালি এমনিতে বেশ ভালো বৌমা হলেও তার সিরিয়াল দেখার জঘন্য অভ্যাসের কারণে তার শাশুড়ি মা সুজাতা দেবী মাঝে মাঝে তার উপর ভীষণ রেগে যেত। একদিন টিভিতে কোনো একটা অনুষ্ঠান দেখতে দেখতে হঠাৎ করে পিয়ালির 56 ভোগ খেতে ইচ্ছা করে। তার সামনে 56 রকমের খাবার সাজিয়ে সেই খাবার উপভোগ করার ইচ্ছা একেবারে অদম্য হয়ে ওঠে। কিন্তু সেই মুহূর্তে তার বাড়িতে এত রকমের খাবার না থাকায় পিয়ালি বেশ হতাশ হয়ে পড়ে। তার এরকম চেহারা দেখে তার শাশুড়ি মা বেশ অবাক হয়। কি হয়েছে বৌমা, এখনই তো হাসতে হাসতে টিভি দেখছিলে, এখনই আবার এরকম মুখ চোখ গোমড়া হয়ে গেল কেন? তোমার সিরিয়ালে বোধহয় কষ্টের কোনো সিন দেখিয়েছে। ভীষণ কষ্টের মা, ওটা দেখার পর থেকে আমি আর শান্তিতে বসে থাকতেই পারছি না। জানেন, কি করলে যে একটুখানি মনটাকে শান্তি দিতে পারবো সেটাও বুঝতে পারছি না আমি। কি এমন দেখিয়েছে যে হাসতে হাসতে তোমার মন হঠাৎ করে এত খারাপ হয়ে গেল? আরে ওখানে সিরিয়ালের হিরোইনকে ওর শাশুড়ি মা 56 রকমের রান্না করে একটা বড় থালাতে সাজিয়ে খেতে দিল। ওটা দেখার পর থেকেই আমি আর লোভ সামলাতে পারছি না। 56 রকমের রান্না তুমি একসাথে দেখেছো কখনো? আর একটা মানুষ 56 রকমের খাবার একেবারে খেতে পারে? কি সব যে তুমি টিভিতে দেখতে থাকো উপরওয়ালাই জানে। সিরিয়ালের ওই হিরোইনটাও তো আগে 56 রকমের খাবার একসঙ্গে খায়নি, তবু ওর শাশুড়ি মা তো ওকে বানিয়ে দিল। সবার আর সেরকম কপাল হয় বলুন? আর কার অমন কপাল আছে কি নেই আমার জানার কোনো দরকার নেই, তবে এসব করতে আমি পারবো না, এটা তোমাকে আগেই বলে দিচ্ছি। এই বলে সুজাতা দেবী সেখান থেকে চলে যায়। শাশুড়ি মা এত করে বোঝানোর পরও পিয়ালির মন থেকে 56 রকমের খাবার একসঙ্গে খাওয়ার ইচ্ছা কিছুতেই যায় না। সে সিদ্ধান্ত নিয়েই নেয় আজকে যেভাবেই হোক সে 56 ভোগ খেয়েই ছাড়বে। তাই তাদের বাড়িতে যা যা খাবার দাবার ছিল সবকিছু একটু একটু করে সে একটা থালায় সাজাতে থাকে। বেশ অনেকক্ষণ ধরে এমন করার পরও পিয়ালি লক্ষ্য করে তার থালাতে তখনও 56 রকমের খাবার হয়নি। 56 রকমের খাবার না হলে সে কি করে তার সিরিয়ালের হিরোইনদের মতো 56 ভোগ খেতে পারবে? এটা ভেবেই সে বেশ চিন্তায় পড়ে। মায়ের কাছে শুনলাম তুমি নাকি 56 ভোগ খাওয়ার চেষ্টা করছো, ভূতে ধরেছে নাকি তোমার? একসাথে এতগুলো খাবার কেউ খেতে পারে? তোমার মাও যেরকম তুমিও সেরকম। কোথায় আমাকে একটু 56টা খাবার ম্যানেজ করে দিতে সাহায্য করবে তা নয়, তুমিও মায়ের মতো আমাকে জ্ঞান দিতে চলে এলে। আমাকে তো পাগল কুকুরে কামড়ায়নি যে এখন আমি তোমার মন ভোলানোর জন্য
56 রকমের খাবারের জোগাড় করতে বসবো, আমার অনেক কাজ আছে। 56 রকমের কথা শোনানোর বেলায় তো তোমার খুব সময় থাকে। ও সুকন্যা, শোনো না, তুমি তো আমার একমাত্র ননদিনী রায়বাগিনী, বলো তুমি একটু বৌদির সাহায্য করবে না বলো? কারোর বাড়িতে কি 56 রকমের খাবার থাকে না? একসাথে 56 রকমের খাবার বানানো সম্ভব? তুমি কি বলছো তুমি নিজেই জানো না? 56র মধ্যে 48টা তো আমি জোগাড় করেই ফেলেছি, আর 8টা জোগাড় করতে একটু সাহায্য করো। মাত্র 8টা, তুমি বাইরে থেকে কিছু খাবার কিনে এনে দিলেই চলবে। একদম না, তুমি সেদিন আমাকে ফুচকা খাওয়াওনি, মনে আছে? 20 টাকার জায়গায় 30 টাকার ফুচকা খেতে চেয়েছিলাম বলে তুমি তো প্রায় কাঁদতে বসে পড়েছিলে। আর এখন তোমাকে আমি 8 রকমের খাবার এনে দেব, তুমি ভাবলে কি করে? আর কোনোদিনও এরকম হবে না, বিশ্বাস করো। তুমি প্লিজ আমাকে 8টা খাবার জোগাড় করে দাও, আমি কথা দিচ্ছি পরের দিন তোমাকে আমি 80 টাকার ফুচকা খাওয়াবো। এই কথা শুনে সুকন্যা বেশ খুশি হয়। সে সত্যি সত্যি বাইরে বেরিয়ে তার বৌদির জন্য নানান রকমের খাবার খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর সে একটি দোকান থেকে কচুরি, সিঙ্গারা, জিলিপি, সন্দেশ, মিহিদানা, আলুর চপ, বেগুনি, মালপোয়া এরকম বেশ কয়েকটা খাবার নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। সুকন্যার হাতে এত রকমের খাবার দেখে তাদের পাড়ার বেশ কয়েকজন লোক খুবই অবাক হয়। তারা ভাবে হয়তো সুকন্যার সম্বন্ধ দেখতে পাত্রপক্ষ এসেছে, তাই তারা এত কিছুর আয়োজন করছে। তোর দাদা বৌদি কেউ বাড়িতে নেই? এরকম দিনেও তোকে বাজার করতে পাঠিয়েছে? সত্যি কি দিনকাল পড়লো, এই কারণে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাওয়া উচিত। কি বলছো কাকু? আজকের দিন মানে আজকে কি স্পেশাল কিছু আছে? মা, দাদা, বৌদি কেউ তো আমাকে কিছু বললো না। আমি যে শুনলাম তোকে দেখতে পাত্রপক্ষ এসেছে, সেটা কি তাহলে মিথ্যে? তাই তো ভাবলাম যে যার সম্বন্ধ এসেছে সেই এখন বাজার করতে বেরিয়েছে। তোমাদের সত্যি কাজের বড্ড অভাব, তাই একটা সাধারণ ঘটনাকে দিয়েও তোমরা কত বড় গল্প বানিয়ে দাও। আমার সম্বন্ধ কিছু আসেনি, এইসব খাবার আমি আমার বৌদির জন্য নিয়ে যাচ্ছি। ম্যাডামের আজকে 56 ভোগ খাওয়ার ইচ্ছা হয়েছে। ও তাই বল, আমি ভাবলাম কি বললি 56 ভোগ? পিয়ালি একা একা খাবে? এতগুলো খাবারের নাম শুনলেই তো আমার মাথা ঘুরছে রে। মাথা ঘুরছে যখন আবার গাছতলায় নিজেদের দলবলদের কাছে গিয়ে বসে পড়ো, তারপর ভালো করে জল খেয়ে নাও। রসিয়ে কষিয়ে মশলা মাখিয়ে ওদেরকে এই ঘটনা তো তোমাকে গুছিয়ে বলতে হবে নাকি? এই বলে সুকন্যা হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। বিকাশ বাবু সত্যি সত্যি তার পাড়ার বন্ধুদের কাছে গিয়ে পিয়ালির 56 রকমের ভোগ খাওয়ার কথা বলে। পাড়া সবাই এই অদ্ভুত ঘটনা শুনে একেবারে অবাক হয়ে যায়। তারা কেউ কোনোদিনও এইভাবে একটা মানুষকে 56 রকমের খাবার খেতে দেখেনি কিংবা শোনেওনি। এদিকে থালায় 56 রকমের খাবার সাজিয়ে পিয়ালি মনের সুখে সেগুলো খেতে থাকে, আর সুকন্যা নিজের মোবাইলে সেই সমস্ত ভিডিও রেকর্ড করতে থাকে। এমন একটা অদ্ভুত ঘটনার ভিডিও সুকন্যা পিয়ালিকে না জানিয়ে ইন্টারনেটে আপলোড করে দেয়। প্রচুর লোকজন পিয়ালির এই ভিডিওটা দেখে খুবই মজা পায়। তুমি তো ভাইরাল হয়ে গেছো বৌদি, আমি তো ভাবতেই পারিনি তোমার এই বোকা বোকা জিনিসটা লোকের এত ভালো লাগবে। এবার তোমাকে প্রায় 56 ভোগ খেতে হবে, আর কোনো উপায় নেই কিন্তু। সত্যি লোকের এটা ভালো লেগেছে? তাহলে আমি আবার 56 ভোগ খাবো, এটাই বলছো তো? তুমি সাহায্য করবে তো আমাকে? হ্যাঁ, সাহায্য করব তো। আমরা একটা ইউটিউব চ্যানেল খুলবো, যার নাম দেব 56 ভোগ পাগল বউ। ওখানে শুধু তুমি 56 ভোগই খাবে। একবার চ্যানেলটা ভাইরাল হয়ে গেলেই আমাদেরকে আর পেছন ফিরে তাকাতে হবে না। তোমার দাদা জানতে পারলে কিন্তু খুব বকাবকি করবে, তখন কিভাবে সামলাবো শুনি? দাদা যখন জানতে পারবে তুমি এভাবে 56 ভোগ খেয়ে মাস গেলে 56 থেকে 60,000 টাকা ইনকাম করছো, তখন নিশ্চয়ই আর বকাবকি করবে না। এত বড় একটা টাকার সংখ্যার কথা শুনি পিয়ালি তার নিজের লোভ ধরে রাখতে পারে না। সে সুকন্যার কথায় রাজি হয়ে যায়। একদিকে প্রায় দিনই তাদের 56 ভোগ রান্না আর খাবার ভিডিও ইউটিউবে আপলোড হতে থাকে, আর অন্যদিকে বিকাশবাবুর সঙ্গে কথোপকথনে সারা পাড়ায় রটে যায় যে রজতের বউ পিয়ালি প্রত্যেকদিন 56 রকমের খাবার খায়। এই ব্যাপারে যদিও পিয়ালি কিংবা সুকন্যা কেউই কিছু জানে না। এই দিনের পর থেকে পিয়ালি মাঝে মাঝেই 56 রকমের খাবার খাওয়ার জন্য জেদ করতে থাকে। এমনই একদিন পিয়ালির স্বামী রজত ঘুমাচ্ছে, এমন সময় রজত ওঠো না, 7টা বেজে গেছে, তাড়াতাড়ি উঠে একটু বাজারে যাও না, অনেক কিছু কিনতে হবে। কি কিনতে হবে? কে আসবে বাড়িতে? যেই আসুক, আমি এখন উঠতে পারছি না, আমাকে আর 0.5 ঘন্টা ঘুমাতে দাও। আরে বাবা, কেউ আসবে না, আমি 56 রকমের রান্না করব, তাই আমার 56 রকমের জিনিস লাগবে। এখনই না বেরোলে এত কিছু বাজার করে তোমার অফিস যেতে কিন্তু দেরি হয়ে যাবে। কি কটা রান্না? তোমার মাথা ঠিক আছে তো? এত রান্না দিয়ে কি হবে? আমরা বাড়িতে মাত্র 4 জন লোক,
আমরা এক একজন 14 রকমের রান্না খেতে পারবো বলে তোমার মনে হয়? এসব করে টাকা নষ্ট করো না। আরে তোমাদের সবাইকে 14 রকমের খাবার খেতে হবে কে বললো? তোমরা যেমন খাও তেমনই খাবে। আমি 56 রকমের খাবো। এখন আমার 56 ভোগ ছাড়া আর কিছুই খেতে ইচ্ছে করে না। কি বলছো পিয়ালি, তোমার সত্যি মাথা ঠিক নেই? আমি অফিস থেকে ফিরে আজকে তোমায় মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাব। একটা এইটুকু পাতলা শরীর নিয়ে তুমি 56 রকমের খাবার খাবে? জেগে থাকলে না হয় শান্তিতে ঘুমাতে দাও না, অন্তত ঘুমিয়ে আমাকে একটু শান্তি করতে দাও। এই বলে রজত আবার শুয়ে পড়তে চায়, কিন্তু পিয়ালি কিছুতেই তাকে আর ঘুমাতে দেয় না। পিয়ালি জোর করে রজতকে বাজারে পাঠিয়েই ছাড়ে। রজত বাধ্য হয়ে তার স্ত্রীর কথা মতো বাজার থেকে 56 রকমের জিনিসপত্র আনার চেষ্টা করতে থাকে। সে এত কিছু কিনছে দেখে বাজারের লোকজন বেশ অবাক হয়। বিকাশবাবু তার বেশ কয়েকজন বন্ধুও সেখানে উপস্থিত ছিল। তারা রজতকে এত কিছু কিনতে দেখে বুঝতে পারে যে রজত নিশ্চয়ই তার স্ত্রীর 56 ভোগ রান্নার জন্য বাজার করতে এসেছে। আজও তোমার বউ 56 ভোগ খাবে, তাই না? বিশাল ব্যাপার কিন্তু তোমাদের। এত রকমের রান্না করা, এত কিছু বাজার করার জন্য পকেট আর মনে কিন্তু জোর থাকতে হয়। আপনারা কিভাবে জানলেন যে আমার স্ত্রী 56 রকমের ভোগ খাবে? আমি তো কাউকে কিচ্ছু বলিনি। বাবা, তুমি তো দেখছি কিছুই জানো না। তাহলে তোমার স্ত্রী তো এখন 56 রকমের খাবার প্রত্যেক দিনই খায়। কোনোদিনও তোমার বোন বাজারে আসে তো কোনোদিনও তোমার মা, আর আজকে প্রথমবার তোমাকে বাজার করতে দেখলাম। পিয়ালি এরকম খাবার আগেও খেয়েছে আর আমি জানি না? আপনাদের কোথাও ভুল হচ্ছে নিশ্চয়ই। এরকম কিছু হলে আমার মা বোন তো আমাকে বলতোই। বিকাশবাবু এবং তার বন্ধু বান্ধবরা রজতকে অনেকক্ষণ ধরে অনেক কিছু বুঝিয়ে বলে। রজত বুঝতে পারে তার স্ত্রী অনেকদিন ধরেই এই 56 রকমের খাবার খাওয়া চালু করেছে, কিন্তু সে এতদিন কিভাবে এই ব্যাপারটা জানতে পারলো না, এটা ভেবেই তার অবাক লাগে। এরকম কিছু হলে তার মা তো তাকে অনেক আগেই জানাতো। সুজাতা দেবীও রজতকে কিছু জানায়নি এ কথা ভেবে রজতের ভীষণ অবাক লাগে। সে তাড়াতাড়ি করে বাড়ি যায় তার মায়ের সঙ্গে কথা বলবে বলে, কিন্তু বাড়িতে ঢুকেই সে আড়াল থেকে দেখে তার মা, বোন এবং স্ত্রী তিনজনে মিলে কোনো একটা ব্যাপারে খুব গভীরভাবে আলোচনা করছে। আজকে রজত বাজার করতে গেছে, অনেক কিছুই তো ওকে দিয়ে আনাতে হয়েছে, যার জন্য ওকে কিন্তু সত্যি কথাটা বলতেও হয়েছে যে আমি 56 ভোগ খাবো। যদি বাড়িতে এসে আবার আমাকে অন্য কিছু প্রশ্ন করে তাহলে কিন্তু আপনারা দুজন ম্যানেজ করবেন। পাকামি করবে তুমি আর ম্যানেজ করব আমরা? আমি ওসব জিনিসে নেই। ওর তো এতগুলো টাকা খরচা হচ্ছে, ও যদি একটু রাগ দেখায় সেটা না হয় সহ্য করে নেবে। রাগ দেখিয়ে যদি আমার 56 ভোগ খাওয়া বন্ধ করে দেয় তাহলে কিন্তু তোমাদের আয়ের পথটাও বন্ধ হয়ে যাবে। দেখো কি করবে। এই বৌদি, তুমি ভয় দেখাচ্ছ নাকি? ভয় দেখালে প্লিজ দেখিও না। আমি সত্যি সত্যি খুব ভয় পাচ্ছি। এত সহজে আমরা এতগুলো টাকা ইনকাম করতে পারি সেটা বন্ধ হোক আমি কিছুতেই চাই না। তাহলে তোমার দাদাকে তোমরা ম্যানেজ করবে, আমি এসবে নেই। তাদের কথা শেষ হতে না হতেই রজত সেখানে চলে আসে। রজতকে দেখে তারা সবাই খুবই ঘাবড়ে যায়। তার চোখ মুখ দেখে বোঝা যায় রজত নিশ্চয়ই সব কথা শুনতে পেয়েছে, তাই তারা নানান রকমের কথাবার্তা বানিয়ে বলার চেষ্টা করে। তোমরা না নাটক করো না তো, আমার যা শোনার আমি শুনে নিয়েছি। এবার বলো তো পিয়ালি কেন মাঝে মধ্যে 56 ভোগ খাই? আর তোমরা টাকাই বা কিভাবে কামাও? কি করো তোমরা? ও কিছু না, ওসব তুমি বাদ দাও। তুমি কি কি বাজার এনেছো সেগুলো দাও তো, আমাকে এক্ষুনি রান্না বসাতে হবে। বলে দাও না বৌমা, কি দরকার ওর থেকে এসব লুকিয়ে? ও তো আমাদের বাড়িরই সদস্য, আমার ছেলে, তোমার স্বামী, সুকন্যার দাদা। ওর তো অধিকার আছে সমস্ত কিছু জানার। কিন্তু মা, আপনি জানেন তো যে সুকন্যা দেখতে পায় তার দাদা প্রচন্ড রেগে গেছে। দাদার রাগকে সুকন্যা বরাবরই ভীষণ ভয় পায়। দাদা যাতে রেগে গিয়ে কোন রকমের অশান্তি না করে, তাই সুকন্যা পিয়ালির কথা থামিয়ে নিজে থেকেই তার দাদাকে সব কথা বলে দেয়। রজত এই ঘটনা শুনে প্রথমে প্রচন্ড রেগে গেলেও এই কাজ করে তার স্ত্রী, মা এবং বোন উপার্জন করতে পারছে এবং সবাই খুশিতে আছে এটা ভেবেই রজত তাদেরকে আর কিছু বলে না। এমন চমৎকার হয়ে যাবে সেটা পিয়ালি, তার ননদ কিংবা শাশুড়ি মা কেউই বিশ্বাস করতে পারেনি। সত্যি বলছো? তুমি আমার উপর রাগ করোনি? তুমি সত্যি বলছো যে আমার ভিডিও করা বন্ধ করে দেবে না তুমি? এরকম 56 ভোগ পাগল বউ কজনের বাড়িতে থাকে? আর এরকম বউ থাকলে বাড়ির লোকজন যে কত খুশি থাকে সেটা আমি বুঝতে পেরে গেছি। তাই তোমার চিন্তা নেই, তোমার ভিডিও করা আমি বন্ধ করব না। এই কথা শুনে সবার খুবই আনন্দ হয়। দেখতে দেখতে কয়েক বছরের মধ্যেই 56 ভোগ পাগল বউ অনেক অনেক উন্নতি করে। যে পিয়ালি আগে টিভি দেখতে ভালোবাসতো সেই পিয়ালিকে এখন নতুন নতুন চ্যানেলে টিভিতে দেখা যায়।